ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম। স্বাধীন ফিলিস্তিন গঠনে বিশ্ববাসীকে সরব থাকার আহ্বান। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। একই দিনে গণভোট নির্বাচনে বিভ্রান্ত হবে জনগণ, মত বিশ্লেষকদের। সংস্কার বিরোধী অপশক্তি রুখতে একসাথে করার পক্ষে অনেকেই। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন, আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। নওগাঁয় সারের কৃত্রিম সংকট, ডিএপিতে বস্তায় 500 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং কানাডায় ভিসা কড়াকড়ির মধ্যে প্রকৌশল শিক্ষার্থীদের চাহিদা তুঙ্গে, কাজে লাগাচ্ছে ভারতীয়রা, পিছিয়ে বাংলাদেশ। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। গাজামুখী নৌবহরে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক, এরপর ঠাঁই হয় সে দেশের কারাগারে। তবে সেখান থেকে মুক্ত হওয়ার পর তুরস্ক হয়ে অবশেষে দেশে পৌঁছেছেন আলোকচিত্রী, লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে বিশ্ববাসীকে। হোসেন জাহিদের প্রতিবেদন। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ বাসভূমে। বিমানবন্দরে অবতরণের পর বন্ধু, স্বজন, সহকর্মীদের আলিঙ্গনে আবদ্ধ হন তিনি। গাজা উপকূলে পৌঁছানোর আগ মুহূর্তে ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছিলেন শহীদুল আলম। সেখানে ইসরায়েলি সেনাদের মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হন তিনি। তবে গাজাবাসীর কষ্টের তুলনায় সেসব নগণ্য হিসেবেই দেখতে চান এই মানবাধিকার কর্মী। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা বহরের কনসায়েন্স নামের জাহাজে করে যাত্রা করছিলেন 93 জন অধিকার কর্মী। তাদের একজন হতে পেরে শহীদুল আলমের গর্ব যেমন আছে, তেমনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি আছে দরদও। বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ববাসীর সরব ভূমিকা রাখার আহ্বান জানান শহীদুল আলম। কিন্তু গাজা মুক্ত হয়নি, গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে, এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। হোসেন জাহিদ, এখন ঢাকা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন হলে তা জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করতে পারে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতের প্রস্তাবগুলো সমন্বয় না হলে গণভোট গৌণ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে সংস্কার বিরোধী অপশক্তি রুখতে ও সরকারের ব্যয় সংকোচন করতে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে মত অনেক রাজনীতিবিদদের। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত করবার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে দীর্ঘ 8 মাসের যাত্রায় 2 পর্বের আলোচনায় উঠে আসে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 11টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি আনে দলগুলো। নতুনভাবে এই রাষ্ট্রবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে
গণভোটের সময় ধরনসহ 3টি বিষয়ে চূড়ান্ত ঐকমত্য ছাড়াই শেষ হয় কমিশনের আলোচনা। এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও প্রশ্ন রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেননা দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও ভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে এক বিন্দুতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো দলের চাওয়া ব্যয় সংকোচন করে জাতীয় নির্বাচনের সাথেই গণভোট আয়োজন, আবার কারো দাবি গণভোট হোক তফসিলের আগেই। অন্যান্য কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা তারাই বা কি বলছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণভোটই ঐকমত্যে পৌঁছানোর একমাত্র মঞ্চ। তবে গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিনে সমন্বয় করা হলে তা জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করবে। গণভোট একই দিনে কেন হতে হবে? একই হওয়ার কারণটা কি? বলেছে খরচ বাঁচানোর জন্য। এটা তো একটা ফ্লিমজি গ্রাউন্ড। কারণ বাংলাদেশে কত টাকা খরচ হচ্ছে কত দিকে তার কোনো হিসাব নাই। জনগণের রায়, গণভোট হলো ডিরেক্ট ডেমোক্রেসি যেটাকে বলে, মানে সরাসরি জনগণ বলছে আমি এটা চাই, আমি এটা চাই না। এটার উপরে আর কোনো কথা হতে পারে না। এটা যখন গণভোটে একটা জিনিস পাস হয়ে যায় সেটাকে বদলানো, সংযোজন, বিয়োজন করার অধিকার সংসদের নাই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণভোটে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের প্রস্তাবগুলো সমন্বয় করে হবে নাকি সমন্বয় ছাড়াই হবে সে বিষয়ে সংশয় রয়ে গেছে। এক্ষেত্রে একমত না হলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে গণভোট গৌণ হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের কাছে বলতে হবে যে আপনি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চান কিনা। বলা যাবে না যে কিন্তু এখানে আরো 5টি দলের নোট অফ ডিসেন্ট আছে বা 1টি দলের নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু অবশ্যই আপনি জনগণকে জানাবেন যে এই সংস্কার প্রস্তাব আপনি জনগণের কাছে নিয়েছেন, কিন্তু এই ব্যাপারে কিছু রাজনৈতিক দলের বা নাম দিয়েই যে এই সমস্ত দলের এই ব্যাপারে ভিন্ন মত আছে। তাহলেই আপনার গণভোটটা ট্রান্সপারেন্ট হবে এবং এই গণভোটটা একটা অর্থপূর্ণ গণভোট হবে। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সপক্ষে যুক্তি দিলেন এই রাজনীতিবিদ। এই হানা ভোট হবে, কোনো অপশক্তি এটাকে বানচাল করার চেষ্টা করবে না, কিংবা যারা চান না যে সংস্কার হোক সেই গোষ্ঠী, সে সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন পতিত স্বৈরাচারের, তাদের লোকজনরা এসে আপনার এই সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন। আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। একই দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় হানা ভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। সব জল্পনাকে পাশ কাটিয়ে দেশের অন্তর্নিহিত সম্ভাবনা আর গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ অন্যতম পাথেয় হবে বলে মত বিশ্লেষকদের। আর তাই রাজনৈতিক দলগুলোকে নমনীয় হয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। অবশেষে হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 12 অক্টোবর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তাদের। গোলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন সেলিম মিয়া। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম, তখন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা নেই। তবে গত জুলাইয়ে সাকসু নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে 13 জুলাই 8 সদস্য বিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর কমিটি গঠনের 3 মাস পর সেই প্রতিবেদন উপাচার্যের কাছে আসে 8 অক্টোবর। অবশেষে প্রবৃদ্ধি পুনঃপ্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে আগামী 12 অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে উপাচার্য জানান, নির্বাচন কমিটিতে কমিশনার সহ অন্যান্য পদে শিক্ষকরা আগ্রহী না হওয়ায় নতুন সংকট সৃষ্টি হয়েছে। তো এখন আমরা চিন্তা করছি নির্বাচন কমিশনটা ঘোষণা করে
নির্বাচনটা দেওয়ার, ওই দিনে শর্ট টাইম আমরা চেষ্টা করবো আর কি। যদি কোনো অকারেন্স হয় তাহলে এই নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, অকারেন্স না হইলেই নির্বাচন হবে। আমরা চাই ছাত্ররা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে ভিন্নমত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনগুলোর। কেউ বলছেন নির্বাচন যাতে না হয় এমন নানা কর্মকাণ্ডে ব্যস্ত বিশ্ববিদ্যালয়, আবার কেউ বলছেন বিশ্ববিদ্যালয়ে কোনো সহনশীল পরিবেশ নেই যেখানে নির্বাচন হতে পারে। প্রশাসন একদম সর্বোচ্চ পর্যায়ে এসে গাফিলতি করতেছে তারা কোন, এবং আমরা দেখতেছি একের পর এক ইস্যু ক্রিয়েট করতেছে তারা কিভাবে সাকসুকে বানচাল করে দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের ওনার শুধুমাত্র একটা মৌখিক বক্তব্যই আমরা পেয়েছি, এরপরে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচনের এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ আমরা এখনো ঘোষণা করিনি। সাধারণ শিক্ষার্থীরা যদি ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত চায়, ছাত্রদল অবশ্যই সেখানে পূর্ণাঙ্গ প্যানেল অংশগ্রহণ করবে, এখানে কোনো সন্দেহ নাই। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1997 সালের পর আর কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গুলজার আহমেদ, এখন সিলেট। নওগাঁয় আমন মৌসুমী সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। 50 কেজির ডিএপি সারের বস্তায় সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত 400 থেকে 500 টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে সারের ডিলাররা উল্টো কৃষকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এদিকে বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আব্বাস আলীর প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর বিভিন্ন মাঠে এখন আমন ধানের সবুজের সমারোহ। পানি সেচ, সার ও কীটনাশক প্রয়োগ এবং আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম নিয়ে ফায়দা লুটছে সারের ডিলার। ইউরিয়া, এমওপি ও টিএসপি সার সরকারি দামে বিক্রি হলেও 50 কেজির ডিএপি সার সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে কিনছে কৃষক। নওগাঁর পত্নীতলার খিরসিন গ্রামের কৃষক গাফফার 2 বিঘা জমিতে করেছেন আমন ধানের আবাদ। বেশি দামে শুধু ডিএপি সার কেনায় বিঘাতে বাড়তি খরচ পড়েছে অন্তত 500 টাকা পর্যন্ত। বাজারে যে সরকারি মাল দেয় ওটা তো আমরা পাচ্ছি না, বুঝা পারিনি। এখন 170 টাকা ধারা, এখন পার প্রতি বিঘা যদি এখন বেশিও যায় থাকে, আমরা কৃষক এখন কী করবো? আমরা করার আমাদের কিছু নেই। শুধু কৃষক গাফফারি নয়, এমন অভিযোগ অন্যান্য কৃষকেরও। বাজার তদারকি সহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। সব ডিলারই যেমনি করে দাম বেশি নিচ্ছে, কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারের দাম অনেক বেশি, সরকারি রেটে মাল পাওয়া যাচ্ছে না। ইউরিয়া, পটাশের দাম আগের তুলনায় স্বাভাবিক আছে, কিন্তু এই ডিএপির দামটা প্রচুর পরিমাণ বেশি। ডিএপির দাম আপনার যদি সরকারি রেট থাকে 1050 টাকা, সেখানে 1450 টাকা আমাদের কিনতে হচ্ছে, তারপরও আমরা পাচ্ছি না। ডিএপির দামটা প্রতি বস্তায় মনে করেন যে 300-400 টাকা করে, বা এমন সময় অনেক জায়গায় দেখা যায় কোনো দোকান দেখা যায় 500 টাকাও বেশি হয়ে যায়। সারের সিন্ডিকেট দাবি করে খুচরা ব্যবসায়ীরা জানান, বাড়তি দামে সার কিনে কিছুটা লাভে বিক্রি করেন কৃষকদের কাছে। কারণ আমরা কিনতেছি বেশি দামে, আমাদের কিনা লাগছে বেশি দামে, বেচা লাগছে একটু 5 টাকা 10 টাকা কম বেশি দিয়ে আর কি। এই বললো আমার তো মনে হয় যে এগুলা সিন্ডিকেট হয়, আমার যতটুকু ধারণা, তাছাড়া তো এরকম হওয়ার কথা না। এদিকে সারের সংকট নিয়ে জানিয়ে উল্টো কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করেন জেলা বিসিআইসি সার পরিবেশক। কৃষকরা দ্বার প্রান্তে পাওয়ার জন্য বিসিআইসি ডিলাররা কিন্তু একেবারে তাদের নিকটেই সার পৌঁছায় দেয়। অনেক লোক আছে যাতে ডিলারশিপগুলো নতুন করে দেওয়া হয়, যার জন্য একটা পায়তারা করে এরকম একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আসলে সারের কোনো ঘাটতি নেই। আর সারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে জানিয়ে সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে সার, বলছে কৃষি বিভাগ। পাশাপাশি কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। 300 মেট্রিক টন ইউরিয়া সার বেশি বরাদ্দ পেয়েছি আমরা, এবং অন্যান্য সারের বরাদ্দ প্রায় সমান, যার কারণে এখানে সারের ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই। আমরা মনিটরিং জোরদার করে রাখছি, কেউ যেন কোনো ধরনের সিন্ডিকেট বা অসৎ উপায়ে কৃষকের কাছ থেকে বেশি দামে সার বিক্রয় করতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় 1,93,810 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর বিপরীতে বরাদ্দ রয়েছে 41,928 টন সার। আব্বাস আলী, এখন নওগাঁ।
বেরিয়ে আছে বড় বড় ইটের খোয়া, হেলে দুলে চলছে গাড়ি, কোথাও উঁচু কোথাও গর্ত। এমন দুরবস্থা কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ও খুরুশকুল এলাকার 3টি গুরুত্বপূর্ণ সড়কের। 1 বছরেরও বেশি সময় ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিস্তারিত মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদনে। কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর নূর মোহাম্মদ চৌধুরী বাজার থেকে মহাশনিয়াপাড়া বাজার, পিএমখালী ইউনিয়ন পরিষদ থেকে খুরুশকুল ইউনিয়ন অফিস পর্যন্ত এক্স মিলিটারি রোড, আর সেখান থেকে কুলিয়াপাড়া, এই 3টি সড়ক এখন চলাচলের জন্য প্রায় অযোগ্য। বড় বড় ইটের খোয়া আর খানাকন্দে সয়লাব সড়কের নানা জায়গা। 1 বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে সড়কগুলোর, দেখা নেই ঠিকাদারদের। ফলে অসম্পূর্ণ সড়কগুলো পরিণত হয়েছে দুর্ভোগের উৎসে। রোগী, অন্তঃসত্ত্বা নারী কিংবা শিক্ষার্থীদের প্রতিদিনই পড়তে হচ্ছে দুর্ভোগে। সবচেয়ে করুণ অবস্থা খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া থেকে এক্স মিলিটারি রোড পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে 18 মিটার দৈর্ঘ্যের গাড়ার সেতুটিও ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমইই হাসনাজেবি। ফলে বাধ্য হয়ে সরু বাঁশের সাঁকোতে যাতায়াত করছেন মানুষ। 3 বছর বন্ধ। অসুস্থ হলে পশ্চিমপাড়া থেকে আমাদের ঘুরে ঘুরে ওই যে চান্দপাড়া আর লিঙ্ক রুট থেকে যাতায়াত করতে হয়, অনেক দূর হয়ে যায়। কক্সবাজার থেকে আসলাম, এদিকে একটা ভাড়া নিয়ে যেতে পারতেছি না ব্রিজের জন্য। নূর মোহাম্মদ চৌধুরী বাজার থেকে মহাশনিয়াপাড়া বাজার 1300 মিটার সড়কের কাজও বন্ধ 1 বছর ধরে। কাজ পেয়েছিল আসাদ এন্টারপ্রাইজ। নানা অজুহাতে তারাও দেখালো দেরির কারণ। তবে স্থানীয়রা বলছেন গত 5ই আগস্টের পর মাসের পর মাস দেখা মিলেনি তাদের। ঠিকাদার চলে গেছে, এরপর তো কী কারণে যে রাস্তাটা কাজ বন্ধ আছে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। গাড়ি নষ্ট হয়ে যায়, মনে করে টমটম তো একেবারে গিয়া হয়ে যায়, একেবারে উল্টাই দেয়। গর্ভবতী মেয়েরা যাইতে পারে না। তো এখান থেকে সিএনজি যুগে 20 টাকার ভাড়াতে আমার 100 টাকা দিতে হয়, এটা দুঃখ লাগে। বৃষ্টিতে কারফিডিং করলে একটু খারাপ, বুঝছেন? বৃষ্টি রাস্তা টিকে না, বৃষ্টিতে কারফিডিং করলে রাস্তা টিকে না, এই জন্য রোদের জন্য অপেক্ষা করতেছি। পিএমখালী থেকে খুরুশকুল ইউপি অফিস পর্যন্ত 6500 মিটার সড়কের কাজও একই অবস্থা। কাজ পেয়েছে আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন নামের ঠিকাদার, কিন্তু মাঠে নেই তিনি। 3টি সড়কের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। 2 ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করেন। তাই দুর্ভোগ লাঘবে বারবার অনুরোধের পরও ঠিকাদাররা কাজ শুরু করছে না বলে জানালেন স্থানীয় চেয়ারম্যান। তো ওনারা বিভিন্ন অজুহাত দিয়ে রাখছে, বর্ষা শেষ হলে কাজ করবে বলে এরকমভাবে তারা আশ্বস্ত করছে আর কি কর্তৃপক্ষকে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট স্যারের সাথে, উপজেলা ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলছি। ইনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কাজগুলো যাতে দ্রুত হয়ে যায়। তবে কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। সময় মতো কাজ শেষ না হলে নেওয়া হবে ব্যবস্থা। ওই রাস্তা দুইটার প্রোগ্রেস স্লো, এটা আমি স্বীকার করছি, এবং এই কাজটা মাঝে মধ্যে শুরু করে আবার মাঝে মধ্যে বন্ধ করে ফেলে। তা আমরা দেখি, এর মধ্যে আমি চিঠিও দিয়েছি ঠিকাদারকে, আর না হয় আমরা কন্ট্রাকচুয়াল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1 বছর ধরে কাজ ফেলে রেখেও ঠিকাদারদের জবাবদিহিতা নেই, কর্তৃপক্ষের নজরদারিও সীমিত। ফলে ভোগান্তির শেষ নেই খুরুশকুল ও পিএমখালীর মানুষের। মন্তোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাজহুর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। বাইজি সাদের প্রতিবেদন। সাহিত্যে অঢেল অবদান আর মানুষের অন্তরে অম্লান স্পন্দন রেখে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি থেকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে ৫ অক্টোবর সন্ধ্যায় অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় রিং প্রতিস্থাপন করা হয়েছিল তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল ৫টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়াকে অপ্রত্যাশিত বলছেন তার সহকর্মীরা। জানান, লেখালেখির মাঝে বেঁচে থাকবেন তিনি। লেখালেখির দিকে যখনই জাতীয় জীবনে যে কোনো সংকট হয়েছে তিনি নির্ভয়ে সত্য কথাটা উচ্চারণ করেছেন। এই ধরনের বিবেকী কণ্ঠস্বর আর আমরা খুব একটা শুনতে পাবো না। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন মঞ্জুরুল ইসলাম। বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার পান তিনি। ২০১৮ সালে ২১ পদকে ভূষিত হন। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে মঞ্জুরুল ইসলামকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। যশোরে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৫ টাকা। এদিকে ফেনীর বাজারে কমেছে মাছের সরবরাহ, নদীতে বন্ধ মাছ ধরা। তাই সরবরাহ কম থাকায় বাজারে সব ধরনের চাষের মাছের দাম বাড়তি। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা। এ নিয়ে আরও জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন এবং ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। আমরা শুরুতেই যশোরে চলে যেতে চাই রিপন হোসেনের কাছে। রিপন, বাজারে সবজির দাম বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা? দাম বাড়ায় ক্রেতারা কি বলছেন জানাবেন। আর কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে শীতের সবজি। সেই শীতের সবজি ওঠার আগেই কিন্তু আমরা দেখছি যে সবজির বাজার কিছুটা চড়া রয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে বাজারে সবজির যে সরবরাহ সেটি কম রয়েছে, সেই সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে প্রায় ৯০ টাকা কেজি এবং অন্যান্য যে সবজি রয়েছে কচুরমুখী ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, টমেটো ১৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। এই অবস্থায় আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা আসলে নাভিশ্বাস উঠছে। তারা বলছেন যে এভাবে প্রতিনিয়ত যে সবজির দাম সেটি যদি বৃদ্ধি পেয়ে থাকে তারা আসলে এই সবজিটা ক্রয় করতে তাদের সমস্যা হচ্ছে। তাদের যে আয় সেটি না বাড়ার কারণে তার দাম প্রতিনিয়ত বাড়ছে, সেক্ষেত্রে তারা ক্রয় করতে সমস্যা হচ্ছে। যারা ১ কেজি সবজি কিনতেন সেখানে তারা হাফ কেজি সবজি কিনছেন, এমনটি তারা বলছেন। তবে আমরা বাজারে দেখেছি যে সবজির সরবরাহ মোটামুটি ভালোই রয়েছে। তবে কৃত্রিম সংকট, সেই সংকট তৈরি করে সবজির দাম বৃদ্ধি করছে বলে এমনটি দাবি করছেন যারা ক্রেতা রয়েছেন। তারা বলছেন যে যদি বাজার নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে সবজির দামটি আর হয়তো কম হতো। এদিকে যারা কৃষক রয়েছেন তারা যারা সবজি বিক্রি করেন তারা বলেন যে পাইকারি বাজারে যে দাম এবং খুচরা বাজারে যে দাম সেই দামের কিন্তু একটা ফারাক রয়েছে। প্রায় অর্ধেকেরও বেশি দাম খুচরা বাজারে বেশি দামে বিক্রি হয়। সেক্ষেত্রে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা সবজির ন্যায্য দামটি তারা পান না। সেক্ষেত্রে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজির দাম বেশি পেয়ে যায়। এক্ষেত্রে মধ্যস্থভোগী যে ব্যবসায়ী রয়েছেন তারা সবজির দামটি বাড়িয়ে দিয়ে এবং ক্রেতাদের যে সেই সমস্যাটা হচ্ছে এবং ক্রেতারা এই সবজির দামটি বেশি দিয়ে ক্রয় করছে। এক্ষেত্রে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে সবজির দামটি হয়তো আরো কমতো। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কাঁচামাল সকালে একরকম বিকালে একরকম, সকালের দিকে দামটি বেশি থাকে এবং আস্তে আস্তে সবজি নষ্ট হতে থাকে। সেই নষ্ট হওয়ার কারণে বিকালের দিকে কিংবা রাতে
দাম কম হয়ে যায়, সেক্ষেত্রে তাদের যে দাম কম বেশি করে বিক্রি করতে হয়, সে কারণে যে সরবরাহ সেটি অনেক সময় কম থাকলে দামটি বেশি থাকে, এবং যদি সরবরাহ বেশি থাকে সেক্ষেত্রে দাম কম হয়, এমনটি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। সব মিলে সবজির বাজারে আমরা দেখছি যে সরবরাহ কম রয়েছে, দাম কিছুটা বেশি রয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর। সানিমিদা। এদিকে মাছের দাম জানাতে ফেনী থেকে যুক্ত আছে সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, সরবরাহ অনুযায়ী মাছের দাম কেমন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। সানি, বছরের অন্যান্য যে কোনো সময় চাইতে ফেনীতে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু এখন বৃদ্ধি। আমরা দেখেছি যে বাজারে 300 থেকে শুরু করে 500 টাকার নিচে কোনো ধরনের মাছই নেই। এই কারণ হিসেবে আমরা কথা বলেছি মাছের যে বিক্রেতা রয়েছে এবং যারা মাছ চাষি রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে ইলিশের প্রজনন রক্ষা করতে নদীতে মাছের যে নিষিদ্ধ সময় চলছে, সে কারণে কিন্তু নদীর মাছ বাজারে একদমই নেই বললেই চলে। অপরদিকে চাষের যেসব মাছ রয়েছে, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙাশ ও অন্যান্য যেসব মাছ, সেই সব মাছের সরবরাহ কিন্তু বাজারে বছরের অন্যান্য সময়ের চাইতে কম, যার ফলশ্রুতিতে বাজারে মাছের সরবরাহ কম রয়েছে এবং চাহিদা বেশি রয়েছে, যার কারণে মাছের যে দাম সেটি কিন্তু বেশি রয়েছে। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে 1 কেজি এবং এর কাছাকাছি যেসব রুই মাছ রয়েছে সেগুলো কিন্তু 320 থেকে শুরু করে 400-450 এর মধ্যে বিক্রি হচ্ছে। কাতলও 330 টাকা থেকে শুরু করে 400 এবং ক্ষেত্র বিশেষে যেসব কাতল 2 কেজি অথবা 3 কেজি ওজনে সেগুলো কিন্তু 450-500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মৃগেল জাতীয় যেসব মাছ রয়েছে সেগুলো 280 টাকা থেকে শুরু হয়ে বিক্রি হচ্ছে। কার্প জাতীয় মাছ 180 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ আজকের বাজারে আমরা দেখেছি 190 টাকা থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ, যেসব বড় সাইজের চিংড়ি, সেগুলো কিন্তু 1050 বিক্রি হচ্ছে। ছোট সাইজের যেসব চিংড়ি রয়েছে সেগুলো 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও শিং মাছ আমরা দেখেছি চাষের শিং মাছ, যেগুলো 400 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে কেজি প্রতি। সেই জায়গায় আমরা দেখেছি যে প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে। এছাড়াও বাজারে আমরা যেসব সামুদ্রিক মাছ দেখেছি যে সুরমা বিক্রি হচ্ছে আজকের বাজারে 230 টাকা, যেটি গত সপ্তাহেও 200 টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখেছি। নারকেলি মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকার মধ্যে, যেটি আমরা গত সপ্তাহেও 250 টাকায় বিক্রি হতে দেখেছি। সামুদ্রিক বারা মাছ বিক্রি হচ্ছে 240 টাকা, বাইলা বিক্রি হচ্ছে 240 টাকা, পোমা মাছ বিক্রি হচ্ছে 250 টাকা। এছাড়াও রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 600 টাকার মধ্যে। আমরা দেখেছি যে চাষের মাছের যে দাম, পাশাপাশি কিন্তু সামুদ্রিক মাছের দামও কিন্তু বৃদ্ধি রয়েছে। আমরা দেখেছি যে সব ধরনের মাছের দাম আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে 35 থেকে 40 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন বাজারে মাছের সরবরাহ কম, সরবরাহ বাড়লে দাম কমতে পারে। এ ছিল ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর মাছ বাজারের খবরের সর্বশেষ। সবজির বাজার দর ও মাছের দর জানাতে ফেনী ও যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। নড়াইলের রামসিদ্ধি গ্রামের নৌকা তৈরির ইতিহাস 200 বছরের। প্রতি বছর বর্ষার শুরুতে এখানে নৌকা কেনাবেচার ধুম পড়লেও এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। এখনও জমে ওঠেনি নৌকার হাট, তবে বিক্রি কমে যাওয়ায় নতুন প্রজন্ম এখন পূর্বপুরুষের এই পেশা ধরে রাখতে চাচ্ছেন না। বিস্তারিত ইমরান হোসেনের প্রতিবেদনে। নড়াইল শহর থেকে 12 কিলোমিটার দূরের রামসিদ্ধি গ্রামটির চারপাশ বিল বেষ্টিত। আশেপাশের গ্রামগুলোর মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ হলেও রামসিদ্ধি গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎস নৌকা তৈরি। গ্রামটির নৌকা তৈরির ইতিহাস প্রায় 200 বছরের। রামসিদ্ধি গ্রামের বিশ্বাস 35 বছর ধরে বংশ পরম্পরায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। চাহিদা কমে যাওয়া সত্ত্বেও জীবিকার তাগিদে এখনও নৌকা তৈরি করে যাচ্ছেন এই প্রবীণ কারিগর। এখন আছে আমাদের ছেলে ফেলে আর এত কষ্টের কাজ এ আর করতে চায় না, আর যেহেতু কাঠেরও দাম বেশি, আর সেই হিসেবে আমরা একটু নৌকা বিক্রি করি, কোনো মতে হাটের খরচ দেওয়ায় এই কষ্ট করে আমাদের এই জীবন বাহকা করতে হয়। শুধু বিশ্বাসী নয়, রামসিদ্ধি গ্রামে গেলে চোখে পড়ে নৌকা তৈরির কারিগর সহ সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা। সেখানে রাস্তার দুপাশে রাখা আছে হাতে তৈরি বিভিন্ন আকৃতির কাঠের নৌকা। তবে এই কাজ করে আগের মতো আর মুনাফা করতে পারছেন না তারা। প্রত্যেক বাড়ি 4-5টা কারখানা ছিল, আমাদের কোন বাড়ি কারখানা আছে? আমি তো নেই।
আমাকে রামসিদি মানুষ সব এই কাজই করতো, আস্তে আস্তে এই কাজে খাটনি বেশি বলে সব মিস্ত্রির কাজে চলে গেছে, আর কিছু কিছু লোক এই কাজ করতেছে, আস্তে আস্তে এই কাজ কেউ করবে না। বছর এই এখন ছেলে ফেলে নিয়ে কাজ করি, আসলে এতে তেমন কোনো লাভের কৃতিবাদী পাচ্ছি না। জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতি বুধবার এই গ্রামেই বসে নৌকা বেচা কেনার হাট। ভোর থেকে বেলা 11টা পর্যন্ত চলে কেনাবেচা। প্রতি হাটে বিক্রি হয় 1.5 শতাধিক নৌকা। 18 খান 15 খান 12 খান নাও কিনি, এই জায়গাতে নিয়ে গাজীরহাট যাই, গাজীরহাটে বিক্রি করি। আমার কম বেশি দেখা যাচ্ছে যে 5,000, 6,000, 7,000 বিক্রি করি। আর আজকে নিয়ে আসি, দেখা যাচ্ছে 6টা লোক নিয়ে আসে, 3টে বিক্রি হয়ে গেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে বিসিকের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। এই পেশার সাথে সম্পৃক্ত যে কারিগরগুলো আছে তারা পেশা বদল করে অন্য পেশায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে এই পেশায় যাতে তারা লাভবান হতে পারে এবং এই পেশায় যাতে তারা টিকে থাকতে পারে, সেই জন্য আমরা বিসিক কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে গ্রামের 42টি কারখানায় অন্তত 4,000 নৌকা তৈরি হবে, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। এখন নড়াইল। নরসিংদী শহরের মূল সড়কগুলোর পাশের বেশ কিছু গাছ মরে গেছে। বছরের ব্যবধানে এই সংখ্যা কয়েক ডজন। একদিকে মৃত গাছ, অপরদিকে গাছের বুক চিরে পেরেক এবং তার কাটা ঠুকে অহরহ টানানো হচ্ছে ব্যানার ফেস্টুন। ছাড় পায়নি শহরের মুরালগুলো। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ। নরসিংদী শহরের মূল সড়কগুলোর পাশের বেশ কিছু গাছ মরতে বসেছে। মারা গেছে এরকম কয়েক ডজন গাছ। পেরেক এবং তার কাটা মেরে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। ছাড় পায়নি শহরের মুরালগুলো। এই শহর আমাদের, এই পথ, এই ছুটে চলা, এই ব্যস্ততা সবই আমাদের জীবনের অংশ। এই শহরের বুকে যারা আমাদের ছায়া যোগায়, নিঃশ্বাস দেয়, তাদের দিকে ঠিক কতটুকু ফিরে তাকাই আমরা? শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও অরাজনৈতিক নানাবিধ বিজ্ঞাপন বোর্ডের অত্যাচার প্রতিটি গাছে। নরসিংদী শহরের শিক্ষা চত্বর, পৌর মাঠ, সরকারি কলেজ এলাকা সহ শহরের বিভিন্ন অংশে সড়কের পাশের গাছগুলোর একই চিত্র। গাছে পেরেক মেরে টাঙানো হয়েছে বিজ্ঞাপন। কিছু গাছ মরে গেছে, কিছু অর্ধমৃত, যেন দেখেও দেখার কেউ নেই। এছাড়া শহরের বৈদ্যুতিক ল্যাম্পপোস্টেও বিজ্ঞাপনের বোঝা। বিজ্ঞাপনের অত্যাচার থেকে ছাড় পায়নি মুরাল এবং ভাস্কর্যগুলো। কেন 3-4টা গাছ আছে যে গাছগুলি অনেক ভালো ছিল, দেখতাম অনেক, এখন গাছগুলি নেই, গাছের পাতা নেই। আমরা যে অক্সিজেনগুলি পাই সেটা কিন্তু এখন পাচ্ছি না। বিভিন্ন ব্যানার ও বিভিন্ন কোম্পানির অ্যাডের জন্য এই গাছগুলা মারা যাইতেছে। এখানে প্রায় অনেকগুলা গাছ মারা গেছে। ব্যানারের সাথে লোহা ব্যবহার করার কারণে বা বিভিন্ন গুণা জাতীয় বা পেরেক ব্যবহার করার কারণে কিন্তু গাছের বৃদ্ধি হচ্ছে না, এবং গাছটা কিন্তু আপনার গাছের ভিতরে বিভিন্ন জীবাণু ঢুকে আপনার কিন্তু গাছটা কিন্তু নষ্ট হচ্ছে। গাছের স্বাস্থ্যগত দিক আলোচনা করে পরিবেশবিদরা বলছে বিজ্ঞাপন প্রদর্শনী ব্যবস্থার পরিবর্তনের কথা। রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের সংগঠন এখানে এই কাজটা করতেছে। বিভিন্ন চত্বরগুলো, মানে ছোট বড় সকল চত্বর, এখন চত্বর আর চত্বর নাই, চত্বরের যে সৌন্দর্যটা সেটা আমরা হারিয়ে ফেলছি এখন। তারকাটা এবং পেরেক মেরে যারা ব্যানার ফেস্টুন টানিয়েছে তাদের কাছেও নেই যৌক্তিক উত্তর। এদিকে অযাচিত ব্যানার ফেস্টুন নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক কোনো কারোর মাধ্যমে যদি অবৈধভাবে এগুলো দেওয়া হয়, ব্যানার ফেস্টুন এগুলো না দিতে পারে, আমাদের নরসিংদী পৌরসভার পক্ষ থেকে সে ব্যাপারে নির্দেশনা আমরা জোরালোভাবে প্রচার করব এবং এটাকে আরও বেশি গুরুত্ব সহকারে আমি দেখব। নরসিংদী পৌরসভা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা শহরগুলোরও একই চিত্র। সমস্যাগুলোর সমাধান হয়ে দ্রুতই শহর পরিচ্ছন্ন হবে এমন প্রত্যাশা সকলের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সেখানে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রিপন, জানাবেন ক্যাম্পাসের কোন এলাকায় অভিযান চলছে, এ নিয়ে আয়োজকরা কি বলছেন?
সানি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে মোড় রয়েছে সেখান থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি, রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকে। যে কথাটি আপনি বলছিলেন যে ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন তারা একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানটি তারা যে নামটি দিয়েছে সেটি হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। এই অভিযানের দ্বিতীয় পর্যায়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে আপনি জানেন যে বুয়েট রয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ রয়েছে। এই তিনটি জায়গাতে আজকে সারাদিন ধরে তারা এই অভিযানটি পরিচালনা করবে। যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে 1300 পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারা আজকে সারাদিন ভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই জায়গাটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ঢাকা এবং বুয়েট এবং হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের যে ক্যাম্পাস রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আয়োজকরা যেটি বলছেন, আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব তিনি ছিলেন, তিনি বলছেন যে এটি হচ্ছে বিশেষভাবে ক্যাম্পাসকে সুন্দর রাখা এবং ঢাকা মেডিকেল কলেজ সেখানে অসংখ্য রোগীরা আসে, সেই পরিবেশটাকে আরও সুন্দর রাখার চেষ্টা তিনি করবেন। এবং আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ডেঙ্গুর প্রবণতা বাড়ছে, তারা এই ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। সেই ক্ষেত্রেও কিন্তু তারা যেটি বলেছেন যে এটি ডেঙ্গুর প্রকোপ যাতে নিয়ন্ত্রণে আনা যায়, ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগেরই একটি অংশ হচ্ছে আজকের এই বিশেষ অভিযান। অর্থাৎ এই বিশেষ অভিযানের মাধ্যমে তারা যেটি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ক্যাম্পাসকে আরও বেশি সুন্দর করা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে অসংখ্য রোগী আসেন তাদের জন্য পরিবেশটা নিশ্চিত করা এবং পাশাপাশি যাতে এই যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে দিনকে দিন এবং অক্টোবরে যেখানে বৃষ্টিপাত প্রথম দিকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিপাত এখনও চলমান রয়েছে, তাতে পরবর্তীতে যাতে ডেঙ্গুটা আরও বেশি নিয়ন্ত্রণে আনা যায় তার একটা প্রচেষ্টা হিসেবে তারা এই বিশেষ অভিযানটি পরিচালনা করছে। আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ। মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। এবার দেশের বাইরের খবর। কানাডায় দিন দিন বাড়ছে প্রকৌশল বিদ্যায় পারদর্শীদের কদর, এমনকি যারা পড়তে চান তাদের জন্য সুযোগ অবারিত। ভারত কিংবা বিশ্বের অন্যান্য দেশে সব সুযোগ লুফে নিলেও পিছিয়ে বাংলাদেশিরা। তাই এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে বিস্তারিত। কঠোর ভিসা নীতির কারণে চলতি বছর কানাডায় কমেছে বিদেশি শিক্ষার্থীদের আনাগোনা, প্রতিনিয়ত বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হার। পরিসংখ্যান বলছে আবেদনের প্রায় 70% বাতিল করছে অটোয়া। বিপরীতে ভিসা দেওয়া হচ্ছে মাত্র 30% আবেদনকারীকে। এতে প্রাধান্য দেওয়া হচ্ছে দক্ষতাকে, আর এর মধ্যে প্রকৌশল বিদ্যায় পারদর্শীদের অগ্রাধিকার অন্যতম। প্রফেশনাল ডিমান্ডের মধ্যে পড়েছে আপনার কনস্ট্রাকশন, আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, গ্যাস ফিটার্স, আর আপনার হেলথ কেয়ার সেক্টরের প্রফেশনালসরা। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা ও পারদর্শিতার দিক দিয়ে এগিয়ে থাকায় বিদেশিদের জন্য দেয়া কানাডা সরকারের সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে ভারতীয় শিক্ষার্থীরা, যেখানে অনেকটাই পিছিয়ে বাংলাদেশিরা। তাই কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রকৌশল বিভাগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ অভিজ্ঞদের। তো কানাডার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি প্রোগ্রামের ক্ষেত্রে কিছু স্পেসিফিক গাইডলাইন আছে এবং এই গাইডলাইনগুলো ফলো করলে তারপর কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা টেকনোলজিস্ট ডিগ্রিটা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্বল্পমেয়াদী কোর্স বেশ সহায়ক হতে পারে। এছাড়া 4 বছর মেয়াদী স্নাতক করতেও কানাডায় আসতে পারেন সদ্য এইচএসসি শেষ করা শিক্ষার্থীরা। তবে দরকার ইংরেজিতে দক্ষতা। প্রতি বছর দেখা যায় বিদেশ থেকে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট তারা হায়ার করে থাকেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ থেকে খুব বেশি পরিমাণে আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দেখতে পাই না কানাডাতে। তার বড় একটি কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হতে পারে আর কি, কারণ এখানে এলিজিবিলিটি হতে হলে একটা ভালো ইংলিশের স্কোর থাকতে হয়। কানাডা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে গুরুত্ব সহকারে মেনে চলা হয় প্রকৌশল বিদ্যার নীতি। তাই এই দেশগুলো অর্থনৈতিক অগ্রযাত্রায় যেমন শক্তিশালী তেমনি নিরাপত্তা ইস্যুতেও অনেক এগিয়ে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। পদত্যাগ করার 4 দিন পর আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ভবন এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, লেকর্ডু এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি সরকার গঠনের কাজও করবেন। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে সেবাস্তিয়ানো। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি জানান, চলতি বছরের শেষের দিকে তিনি ফ্রান্সের জন্য একটি বাজেট অনুমোদন ও সরকারি অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করবেন। গেল মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লেকর্ডু। বিরোধী দলের তোপের মুখে 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম। স্বাধীন ফিলিস্তিন গঠনে বিশ্ববাসীকে সরব থাকার আহ্বান। আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। একই দিনে গণভোট নির্বাচনে বিভ্রান্ত হবে জনগণ। মত বিশ্লেষকদের, সংস্কার বিরোধী অপশক্তি রুখতে একসাথে করার পক্ষে অনেকেই। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন, আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। নওগাঁয় সারের কৃত্রিম সংকট, ডিএপিতে বস্তায় 500 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং কানাডায় ভিসা কড়াকড়ির মধ্যে প্রকৌশল শিক্ষার্থীদের চাহিদা তুঙ্গে। কাজে লাগাচ্ছে ভারতীয়রা, পিছিয়ে বাংলাদেশ। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।